বক্তব্য হবে, কিন্তু মূল জায়গা থেকে আমরা বোধহয় কোথাও একটু ঘুরে গেলাম। কোন জায়গা থেকে ঘুরে গেলাম? বিজেপি বাঙালির পার্টি নয়, এই বক্তব্যটা নিয়ে আজকে বিতর্ক ছিল। সেই বিতর্কটা আমার উল্টো দিকের বক্তারা কোথাও যেন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলেন। কেন বলছি? এখানে একটা কথা হলো যে ভারতবর্ষ তো সত্যি সব রাজ্যকে মিলিয়ে, সব মানুষকে মিলিয়ে, এখানে কেন বহিরাগত তত্ত্ব ব্যবহার করা হবে? আচ্ছা, তাহলে একটা লাইন আমি কোট করছি। আপনাদের কি ভালো লাগবে একজন গুজরাটি মুখ্যমন্ত্রীর বদলে যারা সবসময় গুজরাটকে অপমান করে তারা এই গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব পাবে? বক্তা নরেন্দ্র মোদী, সময় গুজরাট বিধানসভা নির্বাচন 2017 সাল, তার প্রধান তাস ছিল গুজরাটি অস্মিতা। তখন নরেন্দ্র মোদী গুজরাটি অস্মিতা ব্যবহার প্রাদেশিকতা হয়নি। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাইরে থেকে কেউ কেন বাঙালিকে নিয়ন্ত্রণ করতে আসবে, বাংলাকে নিয়ন্ত্রণ করতে আসবে, সেটা আমার উল্টো দিকের বক্তাদের কাছে প্রাদেশিকতার জায়গা চলে যাচ্ছে। দেখুন, আমার নচিকেত আমার খুব প্রিয় একজন গায়ক, তিনি বহুদিন আগেই বোধহয় দূরদর্শী ছিলেন বলেই লিখেছিলেন, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তিনি কোনো কিছু একটা ভেবেই নিশ্চয়ই বলেছিলেন যে কেন দেশটার গুজরাট হওয়া উচিত নয়। ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা বলছি কেন দেশটার গুজরাট হওয়া উচিত নয়। এখানে অনেকগুলো তথ্য আমার অনেক বক্তারা দিলেন, আমি 3টে লাইন জাস্ট বলি। এক, শিশুদের স্বাস্থ্য, সবচেয়ে ভালো স্বাস্থ্য, সেই তালিকায় 5মে রয়েছে বাংলা, 29তম স্থানে রয়েছে গুজরাট। এক। দুই, কি বাংলায় কাজ করা নিয়ে এত কথা হলো, বাংলায় নাকি কাজ নেই, কিন্তু একটা তথ্য আমরা ইগনোর করে যাই, কি জানেন তো? ভারতবর্ষের সবচেয়ে বেশি যে রাজ্যগুলোতে লোকে অন্য রাজ্য থেকে কাজ করতে আসে তার টপ 4-এ রয়েছে পশ্চিমবঙ্গ। যাওয়ার গল্প নয়, আসার গল্প, অন্য রাজ্য থেকে কাজ করতে আসে। এই ডেটাটা একটু তথাগতবাবু দেখে নেবেন। এবং আরেকটা তথ্য দিই, বাংলায় উন্নয়নকে ঢাকার জন্য পাঁচিল তুলতে হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের পাঁচিল তুলতে হয় না। অমিত শাহ বাবু আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেন দিদি নে ক্যা বিকাশ কিয়া হ্যায়। অমিত শাহ আসেন, অমিত শাহ এসে আমাদের জঙ্গলমহল, যে জঙ্গলমহলে একসময় বামফ্রন্টের সময় মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, দিদি এত উন্নয়ন করেছেন, সেই জঙ্গলমহলে এক আদিবাসী বোনের বাড়িতে 1500 টাকা কিলোর পোস্তর বড়া খান অমিত শাহ, এবং সেটা খাওয়ার পর প্রেস কনফারেন্স করে বলেন দিদি নে ক্যা বিকাশ কা কাম কিয়া হ্যায়। হ্যাঁ, এই জন্য বাংলা কখনো গুজরাট হবে না। আমি বিশ্বাস করি অন্যান্য রাজ্যে অমিত শাহ ওরা যান পলিটিক্যাল বক্তব্য রাখার জন্য বা তাদের সেনাপতিদের ট্রেন করার জন্য যে কিভাবে সংগঠন সাজানো যায়, আর বাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহেরা আসেন একটু বাংলা ঘুরে দেখে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য দিদি কিভাবে উন্নয়নটা করেছেন ওটা ওনাদের রাজ্যে ইমপ্লিমেন্ট করা যায়, এই জায়গা থেকে। আচ্ছা, কেন আজকে এই বক্তব্যগুলো রাখা হচ্ছে? নেতাজিকে নিয়ে এতগুলো কথা হলো। আচ্ছা, সত্যি নেতাজি কত ভোট পেয়েছিলেন সে বক্তব্যও রাখলেন। আমার বক্তব্যটা খুব সহজ। আচ্ছা, নেতাজি কি বাঙালি বলেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর গুজরাটে 3000 কোটি খরচ করে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তি বানাতে পারেন, যিনি একজন গুজরাটি মনীষী, কিন্তু নেতাজির একটা মূর্তি কলকাতা বা দিল্লির বুকে বানানো যায় না? নেতাজি কি বাঙালি বলে? আচ্ছা, নেতাজি কি বাঙালি বলে বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের কাছে থাকা সমস্ত ফাইলগুলো ডিক্লাসিফাই করে দেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেন যে নেতাজির রহস্য উন্মোচন হলে কংগ্রেস ফ্যাসাদে পড়ে যাবে, আমরা এসে সেটা করব। দিদি প্রেসার দেন, তার পরের বছর নরেন্দ্র মোদী করেন, কিন্তু আংশিক ফাইল প্রকাশ করেন, পূর্ণাঙ্গ ফাইল প্রকাশ এখনো করতে পারেননি। তার পেছনে কি ওই একই ভয় যে যদি সেই ফাইল প্রকাশিত হয় সত্যি সত্যি যারা সমস্যায় পড়বেন তাদেরকে আদর্শ বলে বিজেপিকে রাজনীতি করতে হয়? এটাও কি কোনো জায়গায় চলে আসবে? এটাও আমার প্রশ্ন রইল। আজকে কেন বলছি বিজেপি বাঙালি বিরোধী দল? দেখুন, আসামে এনআরসি হয়েছিল, আমাদের মোহিতবাবু হিন্দু মুসলমান নিয়ে অনেকগুলো কথা বললেন। আসলে বিজেপি খুব সুন্দরভাবে হিন্দু হিন্দু ভাই ভাই গল্পটা বলে, তারপরে ভোট মিটে গেলে দেখা হয় ও আচ্ছা তুমি হিন্দু, আচ্ছা তুমি বাঙালি হিন্দু, আচ্ছা তুমি যদি বাঙালি হিন্দু হও তুমি বাড়ি ঢুকো না বাবা, তুমি ডিটেনশন ক্যাম্পে যাও। আমরা আসামে তাই দেখলাম, 14 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেল তালিকা থেকে, কিন্তু ভোটের আগে বিজেপি কি বলেছিল? আসুন সব হিন্দুরা মিলে ভোট দিন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, এই 3টে শব্দ ব্যবহার করেছিলেন, তাদেরকে তাড়াবো। কিন্তু নির্বাচনের পরে এনআরসির তালিকা প্রকাশিত হলো, আর এনআরসির তালিকা প্রকাশিত হয়ে দেখা গেল সবচেয়ে বেশি যাদের নাম বাদ গেছে তারা হচ্ছেন হিন্দু বাঙালি। সেই হিন্দু বাঙালিদের তখন কপাল চাপড়ানো ছাড়া গতি ছিল না, কারণ তারা নিজেদের হিন্দু পরিচয় নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। ভাবেননি বিজেপির আসল শত্রু আলটিমেটলি বাঙালি। কেন বাঙালি? কারণ বাঙালি তো মাছ ভাত খায়। বিজেপির নেতাদের মাছ ভাত খাওয়া বাঙালিকে কখনোই তারা হিন্দু মনে করেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই রাজনীতিটা করছেন। আচ্ছা, কেন বলছি আর এই কথা? আমি কতগুলো বিজেপি নেতাদের বক্তব্য বলি, তাহলে প্রথম লাইনটা প্রমাণ হয়ে যাবে বিজেপি আসলে নয় বাঙালির পার্টি। দিলীপ ঘোষ বাবু কি বললেন? বাঙ্গাল দেশদ্রোহী কা গর্ব হ্যায়, দিলীপ বাবুর বক্তব্য। এক। দিলীপ বাবু কি বললেন? যে বাঙালি
এখানে 2 টাকা কিলো দামে চাল খায়, দিলীপ ঘোষবাবু একটা চ্যানেলে সাক্ষাৎকারে বললেন 2 টাকা কিলো চাল কুকুর ছাগল খায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষকে 2 টাকা কিলো চাল দেন, যারা অর্থের অনটনে সরকারের দেওয়াই চালটা খেয়ে বেঁচে আছেন বা চালটা খাচ্ছেন, তাদেরকে তিনি কুকুর ছাগল বলে অবহিত বললেন। আমাদের এখানে তথাগতবাবু বসে আছেন, তার একটা খুব বিখ্যাত বক্তব্য ছিল, বাঙালি ছেলেরা বাইরে শুধু ঝাড় দিতে যায় আর বাঙালি মেয়েরা অন্য রাজ্যে যায় শুধু বারে ডান্স করার জন্য। আমি জানি না তথাগতবাবুও তো বাংলার ছেলে, তিনি ত্রিপুরায় ঝাড় দিতে গেছিলেন নাকি মেঘালয় বারে ডান্স করার জন্য গেছিলেন আমি জানি না, কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন এবং বক্তব্য রেখে প্রত্যেকটা বাঙালিকে, বাংলার মানুষকে, বাংলার ছেলে মেয়েকে অপমানিত করেছিলেন। তারপরে আর কি দেখলাম আমরা, কৈলাস বিজয়বর্গীয়, তিনি বললেন তার বাড়িতে কতগুলো লোক কাজ করছিল, তারা নাকি চিড়ে খাচ্ছিল, আর চিড়ে খাওয়া থেকে কৈলাস বিজয়বর্গীয় বুঝে গেছেন তারা বাংলাদেশি। কেন? আমরা বাঙালিরা চিড়ে খাই, সরস্বতী পুজোয় যে দধিকর্মা হয় সেটা চিড়ে ছাড়া হয় না। আচ্ছা, এখানে বসা প্রত্যেকটা হিন্দু বাঙালি, আমার উল্টো দিকে যারা বসে আছেন, সরস্বতী পুজোয় যখন দধিকর্মাটা খান তখন মনে মনে একটু যন্ত্রণা তো হয় যখন গলা দিয়ে দধিকর্মাটা নামে, এটার মধ্যে চিড়ের উপাদানটা আছে। আর কৈলাসজি বলে দিয়েছেন চিড়ে খাওয়া মানে বাংলাদেশি। এই জন্য বলছি বিজেপি বাঙালি বিরোধী দল, বিজেপি বাঙালি বিদ্বেষী দল। আরো কেন বলছি, লোকসভা ভোটের সময় মনে করে দেখুন, বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে কি বলছেন, বেশি বাড়াবাড়ি করবি না, উত্তরপ্রদেশ থেকে 2000 ছেলে ঢুকিয়ে দেবো। আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে সেই ছেলেগুলোকে ঢোকাবেন যারা হাতরাসে আমাদের বোনকে ধর্ষণ করে, মেরুদণ্ড ভেঙে, জিপ কেটে, আবার পুলিশ প্রশাসন পেট্রোল কেরোসিন তেল দিয়ে সেটা পুড়িয়ে দেয়, সেই 2000 ছেলে বাংলায় ঢুকবে। আচ্ছা, বাংলার উত্তরপ্রদেশের 2000 ছেলের প্রয়োজন কেন পড়লো ভারতী দেবীর? কারণ তারা বুঝতে পেরেছেন বাঙালি এবং বাংলার মানুষ এই বিজেপিকে কখনো বা কোনো সময় সমর্থন করবে না। বিজেপিরই আরেকজন নেতা, এখানে প্রাক্তন রাজ্য সভাপতি বসে আছেন, তারপরে আরেকজন রাজ্য সভাপতি হয়েছিলেন রাহুল সিনহা, তিনি কি বললেন যখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পেয়েছিলেন, আপনি ইন্টারভিউ নিয়েছিলেন সুমনদা আমাদের অভিজিৎ বাবুর, রাহুল বাবু কি বললেন, এ তো বিদেশি বউ আছে তাই নোবেল পেয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তো কোনোদিন নরেন্দ্র মোদীকে গালাগালি করেননি, বিজেপি বিরুদ্ধে তার আগে পর্যন্ত কিছু বলেননি, একজন বাঙালি নোবেল পেল, এটা শোনা মাত্র বিজেপি তেলে বেগুনে জ্বলে উঠলো কেন? এটা শোনা মাত্র মনে হলো কেন বিদেশি বউ আছে তাই নোবেল পেয়েছে? তার মানে নোবেল কৈলাস সত্যার্থী নোবেল পেয়েছিলেন, মেবি ফ্রম বিহার, উনি মনে সম্ভবত বিহার থেকে, আমি জানি না রাজ্যটা ঠিক বলতে পারছি না, বাট বাংলার নন। কৈলাস সত্যার্থী যখন নোবেল পেয়েছিল কোনো বিজেপি নেতাকে বলতে শুনেছেন বিদেশি বউ আছে তাই নোবেল পেয়েছে? কিন্তু অভিজিৎ বাবুর বেলা বলা হয়েছিল কেন? কারণ অভিজিৎ বাবু হচ্ছেন বাঙালি। কেন এটা বলা হলো বলুন তো? বিজেপি নেতাদের কিসের কষ্ট বাঙালি নোবেল পেলে, বাঙালির কিছু ভালো হলে? আমি এই ব্যাপারটা এখনো অব্দি বুঝতে পারলাম না এবং বুঝে উঠতে পারিনি আজ অব্দি। এবং দিলীপবাবু এটা বলেছেন বাঙালি মানেই চোর চিটিংবাজ, এইটাও বক্তব্য তার রেকর্ডেড রয়েছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেন্দ্রের বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে একজনও পূর্ণ মন্ত্রী কেন বিজেপি করতে পারলো না? একজনও বাঙালিকে, আমি তো জো বাইডেন আমেরিকায় জিতেছেন, তিনিও একজন বাঙালি, তার কোনো একজন সহযোদ্ধাকে রেখেছেন আর কি, কিন্তু নরেন্দ্র মোদী একজনও বাঙালি পূর্ণ মন্ত্রী একজনও বাঙালিকে এখন অব্দি কেন্দ্রে করতে পারলেন না 2014 সাল থেকে। কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকে এখানে আমি রেকর্ডেড বলে যাচ্ছি, মিলিয়ে রাখবেন, ঠিক বিধানসভা ভোট আসছে আর 1-2 মাস পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, দেখবেন একজন বাঙালি, জানি না কার কপালে শিখে ছিড়বে, তিনি হঠাৎ করে পূর্ণমন্ত্রিত্ব পাবেন, তারপরে 21-এ বিজেপি হারবে, তাকে আবার সরিয়েও দেবে। আবার দেখবেন গুজরাট থেকে কাউকে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে, কাউকে মন্ত্রী করে দেওয়া হয়েছে। তো এটা বিজেপি করছে, এখনো 6 বছর কেন বাঙালি মন্ত্রী না? আপনি জিজ্ঞাসা করতে যাবেন, আপনি তাদের থেকে কোনো উত্তর পাবেন না। এবং আরো বড় কথা, কেন বাঙালি বিরোধী দল? এই বছরেরই এক্সাম্পল দিয়ে একটা, বিহারে দুর্গাপুজো হচ্ছে, বাঙালিরা দুর্গাপুজো করছেন, আর সেই দুর্গাপুজোর মূর্তির ওপরে বিসর্জন নিয়ে যাওয়া বাঙালি ভাইয়ের ওপরে গুলি চললো, একটা বাঙালি ভাই বিহারে মুঙ্গেরে মারা গেল। বিজেপির একজন নেতাকে বাংলা থেকে বক্তব্য রাখতে দেখলাম না। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কি বললেন? করোনা পরিস্থিতি তো রামলীলা হোগা লেকিন দুর্গাপূজা নেই হোগা। কেন দুর্গাপুজো হবে না, রামলীলা হবে? দুর্গাপুজো তো বাঙালির উৎসব। ত্রিপুরায় দুর্গাপুজোর ছুটি আমরা দেখলাম কমিয়ে দেওয়া হলো, বাঙালি প্রধান ত্রিপুরা। এবং ত্রিপুরায় এখন কি চলছে, তথাগতবাবু প্রাক্তন রাজ্যপাল, বিরাট অশান্তি চলছে এখন ত্রিপুরায়। তো যাই হোক, সেটাও পরের কথা। আর আসামে তো আমরা দেখেছি হিন্দু বাঙালিদের কিভাবে বেছে বেছে ডিটেনশন ক্যাম্পের মধ্যে পোড়া হয়েছে। তো এই জায়গাটা কেন আসছে, এই জায়গাটা কি কারণে আসছে? কেন বাংলা গুজরাট হবে না জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে প্রধানমন্ত্রী হতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই হোক এই কোভিড পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে কলকাতার বুকে প্রোগ্রাম করে কলকাতাকে আমেদাবাদ বানাতেন না, এবং যাতে সুপ্রিম কোর্টের থেকে ধমক খেতে হতো না পশ্চিমবঙ্গকে। নরেন্দ্র মোদী সেটা করেছিলেন, দুঃখের বিষয় ট্রাম্প বাবাজিও তারপরে হেরে গেলেন আর কি। তো সেটা দুঃখের বিষয়। আর কি সাদিমে আব্দুল্লাহ দিবানা বলে একটা কথা বলছিলেন আমাদের এখানে, যে বিহারে বিজেপি হারবে, এই নিয়ে তৃণমূলের কেন এত আনন্দ? আচ্ছা, নরেন্দ্র মোদী কেন ট্রাম্পের ওখানে গিয়ে বলে এসেছিলেন আপকি বা ট্রাম্প সরকার? নরেন্দ্র মোদীর বিজেপি তো মনে হয় না বাইডেনের দলের বিরুদ্ধে লড়ছিল ওখানে, কেন বলেছিলেন? আসলে ওই বেগানি সাদিমে আব্দুল্লাহ দিবানা, এটা মনে হয় মোদিজি ট্রাম্পের সভায় গিয়ে বলা, এইটারই সবচেয়ে বেশি
জায়গা প্রমাণ পাওয়া যায় আর কি। আমি একটা কবিতা বলে যা শেষ করছি, প্রত্যেকবারই বলি, একটু মার্জনা চেয়ে নিচ্ছি সবার থেকে। তোমার ওই গুজরাটে দাঙ্গায় লোক মরে, হাজার হাজার প্রাণ অকালেতে ঝরে যায়, বিষ্ণু ঘুগনি বেচে, রহিম বানায় পিঠে, পৌষ মেলার মাঠে আমাদের বাংলায়। গুজরাটে বেশ উঁচু ইউনিটি স্ট্যাচু আছে 3000 কোটিওয়ালা বল্লভ প্যাটেলের। বাংলায় স্ট্যাচু নেই, আছে কিছু ইতিহাস নেতাজি সুভাষদের স্বাধীনতা ব্যাটেলের। তোমাদের গুজরাট বিরাট মডেল নাকি? ট্রাম্প এলে ঢাকতে তা বিরাট পাঁচিল লাগে, ট্রাম্প এলে ঢাকতে তা বিরাট পাঁচিল দাও। পিঁপড়ের ডিম খাওয়া জঙ্গলে এসে শাহ, 1500 কিলো দামে পোস্তর বড়া খাও। স্কাই ওয়াকের পরে হেঁটে গিয়ে পুজো দিয়ে সভা করে জ্ঞান ঝাড়ো, উন্নতি নেই নাকি? বাঙালিরা হাসে দেখো আর বলে মনে মনে ব্রেন থেকে উড়ে গেছে বুদ্ধির টিয়া পাখি। গুজরাটে জেরামের পুজো করো তোমরা, বাংলায় সেরামের দেবীকে আমরা পুজি। হাতরাসে রেপ করে তোমরা জ্বালিয়ে দাও, সেই বোনেদের মাঝে আমরা দুর্গা খুঁজি। গুজরাটি ভাই মিলে এনআরসি ফাঁদ পেতে বাঙালিকে খুঁজে খুঁজে শুধু জেলে পোড়া। ভুলে গেছো স্বাধীনতা বাঙালি যদি না দিত, ব্রিটিশের জুতো ঘষে বড় হতো ওরা। দুদেশের ন্যাশনাল সঙ্গীত রচয়িতা ইউনেস্কোর থেকে বাংলা প্রাইজ আনে। ব্যাংকের টাকা মেরে গুজরাটি ভাই সব কালিমা লেপন করে এদেশের সংসারে। ইতিহাসে থাকবে এ বাংলা রাশি রাশি, দেশটাকে দিয়েছিল নোবেল সবচেয়ে বেশি। বড় থেকে ছোট মোদি দেশ জুড়ে লুটপাট, সব থেকে বেশি চোর দিয়েছিল গুজরাট। তোমাদের গুজরাটে টিফিনে গরুর হিসি, গোবরও খাচ্ছে ওরা যেন সে আচার দিশি। বাংলায় টিফিনে মায়ের হাতের লুচি, রবিতে পাঁঠার ঝোল সঙ্গে পেঁয়াজ কুচি। অষ্টমী অঞ্জলি পাঞ্জাবি শাড়ি আছে, অনেক তফাত আছে গুজরাট বাংলার। ওই নেতা সুটধারী, এখানে সস্তা শাড়ি, এ তফাত ত্যাগী আর হুকোমুখো হ্যাংলার। অনেক তফাত আছে গুজরাট বাংলার। লাস্ট প্যারাগ্রাফ। বাংলায় দিদি আছে বাঙালির নেত্রী, গুজরাটি বর্গীর হারিয়েছে সংজ্ঞা। বাংলায় দিদি আছে বাঙালির নেত্রী, গুজরাটি বর্গীর হারিয়েছে সংজ্ঞা। গুজরাট ছোট খুব, বাংলা অনেক বড়। চৌবাচ্চায় আছো আসলে সে গঙ্গা, চৌবাচ্চায় আছো আসলে সে গঙ্গা। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।